নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর অপর্ণা বীরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আর যথারীতি আজকে আবার ভূগোল ক্লাস। আর আজকের আলোচনার বিষয় কি হবে? নবম শ্রেণীর পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিবরণ, তার নদ নদী এবং জলসম্পদ, এই অংশটুকু আমরা সহজ করে আজকে জেনে নেব। পশ্চিমবঙ্গের নদ নদী দেখো, এদিকের এই চিত্রতেই পরিষ্কার যে কত অসংখ্য নদ নদী এবং জলধারা জালকের মতো আমাদের রাজ্যকে ঘিরে রয়েছে। কোনো দেশের মতো আমাদের রাজ্যেরও কিন্তু নদীমাতৃক রাজ্য এবং পূর্ব ভারতের একটা অন্যতম সুজলা সুফলা শস্য শ্যামলা রাজ্য হিসাবে এই নদীগুলোরই অবদান। এবং যে কোনো দেশের যে নদী তার অন্তরাত্মা, তেমন আমাদের রাজ্যের ক্ষেত্রেও তাই। একেবারে শুধু উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে অসংখ্য নদী আমরা দেখতে পাই, তার যে ভৌগোলিক বৈশিষ্ট্য, বিন্যাস, এই সমস্ত কিছুই সহজ করে আলোচনা করার জন্য চলো দেখে নিই। দেখো, তাহলে পশ্চিমবঙ্গের একদম একমাত্র রাজ্য যে সুদূর হিমালয় থেকে একেবারে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত, অর্থাৎ পর্বত এবং উপকূল দুটোকেই ছুঁয়ে রয়েছে। এবং এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন গহীন ম্যানগ্রোভ ফরেস্ট। আর আমাদের উন্নতোয়া গঙ্গা, যাকে আমরা, এবং সেই গঙ্গারও আরেকটি শাখা পদ্মা চলে গেছে বাংলাদেশে। এবং এই গঙ্গাকে আমরা যেভাবে দক্ষিণবঙ্গে বলো বা মালদা মুর্শিদাবাদে যেভাবে পাই, অর্থাৎ গঙ্গার যে শাখা ভাগীরথী হুগলি নামে বয়ে গেছে বঙ্গোপসাগর পর্যন্ত, এবং উত্তরবঙ্গের বিভিন্ন নদী তিস্তা, তোরসা, জলঢাকা, কেলেঘাই। অ্যাট এ গ্ল্যান্স এখানে আমরা কি দেখছি যে পুরো রাজ্যের যে নদী মানচিত্র। তো নদী মানচিত্র দেখো, এভাবে আমরা সহজে কিন্তু দেখি না। অর্থাৎ আমাদের আশেপাশে হাতের সামনে যা কিছু পাওয়া যায় তাতে কি হয়, শুধু প্রধান প্রধান নদীগুলোই দেওয়া থাকে। তো দেখো, সেই প্রধান নদী কতগুলো আলোচনা আমরা তো নিশ্চয়ই যেগুলো উল্লেখযোগ্য সেগুলোর বিস্তারিত জানবো। কিন্তু তাছাড়াও দেখো যে সমগ্র রাজ্যে কত অসংখ্য নদ নদী বয়ে গেছে। এবং সব মিলিয়ে এখানে যে লিস্ট আছে তাতে 110টা মোট নদী এখানে আমরা ভৌগোলিকভাবে চিহ্নিত করতে পারি। এছাড়াও আরো হয়তো অনেক জলধারা আছে যেগুলোর সেভাবে অজানা, অচেনা বা নামকরণ হয়নি, এমন তো থাকবেই। তাহলে এবং এই প্রতিটা বড় নদীর যে অববাহিকা অঞ্চল, এবার অববাহিকা বলতে কি বোঝায় বলো তো? যেমন আমরা একটু দেখে নিই। কোনো নদীর এই যে, অর্থাৎ উৎস থেকে একেবারে মোহনা পর্যন্ত, তো উৎস থেকে মোহনা পর্যন্ত দেখো এই যে একটা প্রধান নদী গিয়েছে, এবং তার যদি এই যে উৎস অঞ্চলে যে সমস্ত জলধারা একত্রিত হয়ে সেই জল যুক্ত হয়ে যে নদীটা তৈরি হলো, তারপর সেই নদী অনেকটা দূর পর্যন্ত বয়ে গিয়ে সাগরে পড়ছে। এবার এই বয়ে যাওয়ার সময়তে কি হচ্ছে দেখো, কিছু কিছু জলধারা আবার ওই প্রধান নদী থেকে বেরিয়েও যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত নদী তার জলের প্রধান নদীতে ফেলছে সেগুলোকে যেমন আমরা উপনদী বলবো, তেমন প্রধান নদী থেকে যে নদীগুলো জল বের করে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে আমরা কি বলবো? শাখা নদী। যেমন এইগুলো হচ্ছে শাখা নদী। তাহলে দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত এই পুরো উপনদী এবং শাখা নদী যত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে কোনো নদীর, সেই পুরো বিধৌত অঞ্চলটাকে আমরা কি বলবো? যে নদী অববাহিকা। তাহলে ভৌগোলিকভাবে কিন্তু আমরা যখনই কোনো প্রধান বা বড় নদীকে আলোচনা করতে যাই, তখন কিন্তু তার অববাহিকাটাকে মার্ক করে নেওয়া হয়। তো সেই অববাহিকা অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে পশ্চিমবঙ্গে যে প্রধান, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যদি এইভাবে আলোচনা করা হয়, তাহলে যে প্রধান অববাহিকাগুলো আমরা দেখব, সেই অনুযায়ী আমরা পরবর্তী আলোচনাটা করব। তো এখানে দেখো, তিনভাবে আমরা আলোচনা করতে পারি যে প্রধান নদী গঙ্গা, তার সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। কেন কি? কারণ গঙ্গা দেখো ঠিক এখান দিয়ে গিয়েছে, অর্থাৎ একদিকে মালদা আর একদিকে মালদা এবং মুর্শিদাবাদের মাঝখান দিয়ে। তাহলে ঠিক এইরকম ভাবে বাংলাদেশে চলে গিয়েছে, এবং সেই কারণেই আমরা এই গঙ্গার দক্ষিণ দিকের অংশটাকে এই পিঙ্ক কালার দিয়ে যা ডিমার্কেট করা হয়েছে, এটাকে আমরা দক্ষিণবঙ্গ হিসেবে এবং উপরেরটা উত্তরবঙ্গ হিসেবে, এবং সেই অনুযায়ী
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের নদী হিসেবে আলোচনা করব, আর মাঝখানে আমাদের প্রধান নদী গঙ্গাকে তো জানতেই হবে। তাহলে প্রথমেই আমরা উত্তরবঙ্গের নদীর আলোচনায় চলে আসি। উত্তরবঙ্গের নদীও যদি দেখো সমস্ত নদীকে দেখানো যায়, তাহলে এখানেও তুমি মানে কি বলতো চোখ রাখার জায়গা নেই, এত অসংখ্য নদী রয়েছে। কিন্তু এই যে বলছিলাম অববাহিকার কথা, অর্থাৎ এত অসংখ্য যে নদী রয়েছে সেগুলো কিন্তু একটা রিভার সিস্টেম ফর্ম করেছে। রিভার সিস্টেম কি, যে এই যে আমরা মডেলে দেখছিলাম যে অনেকগুলো উপনদী মিলে যে নদীটাকে তৈরি করে, এবং সেই উপনদী শাখা নদী বিধৌত যে অববাহিকা, সেই অনুযায়ী কিন্তু আমরা এই এত অসংখ্য নদীকে আমরা গ্রুপ করে আলোচনা করতে পারি সুবিধার জন্য। কিরকম গ্রুপ দেখো, এই যেখানে কালার কোডিং করা হয়েছে, এই গ্রিন হচ্ছে মহানন্দা রিভার বেসিন, এবং এই মহানন্দা রিভার বেসিন দেখো এটার সঙ্গে ওটাকে কম্পেয়ার করলে তার মানে কি এই পোর্শনে দেখো কত অসংখ্য নদী রয়েছে, কিন্তু সেগুলো সবই হচ্ছে কি যে মহানন্দা রিভার বেসিনের ওই অববাহিকাটার মধ্যে অবস্থিত উপনদী গুলো। এবং তারপরে দেখো তিস্তা, ওপরে এই অংশটা তিস্তার, জলঢাকা, হ্যাঁ, তো তোরসা, এরকম সংকোষ, এবং যমুনা পদ্মার যে বিধৌত অঞ্চল সেটাও। তাহলে এইভাবে উত্তরবঙ্গের যে অংশটা তাকে কিন্তু এতগুলো নদী অববাহিকায় মোটামুটি ভাবে ভাগ করা যায়। 6টি নদী অববাহিকায় আমরা ডিভাইড করে তার মূল যে নদীগুলো সেগুলোর কথা আমরা আলোচনা করতে পারি। নেক্সট আমরা দেখে নিই উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, জেমু হিমবাহ বা সামাল লেক থেকে উৎপন্ন হয়ে সিকিমের পরে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, এবং কি হচ্ছে যে বাংলাদেশে গিয়ে যমুনা অর্থাৎ ব্রহ্মপুত্র এখানে যমুনা নামে পরিচিত সেখানে মিশছে, এবং দেখো 414 কিলোমিটার টোটাল যে গতিপথ, এবং বাংলাদেশের যমুনার সঙ্গে মিশে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তাহলে উত্তরবঙ্গের বেশিরভাগ নদী কিন্তু এই ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের উপনদীর মতো কাজ করে। তাহলে এই হলো তিস্তা রিভার সিস্টেম এবং তার যে বেসিন, এই সবটা আমরা এখানে দেখছি। মাঝখানে এটা কি আছে, স্যাটেলাইট ইমেজারিতে অর্থাৎ উপগ্রহ চিত্রে আমরা কিভাবে কোনো নদী উপত্যকাকে দেখতে পাই, এবং সেখানে দেখো এই অববাহিকার উত্তর থেকে পুরো দক্ষিণ পর্যন্ত বিভিন্ন ভূপ্রাকৃতিক অবস্থা দেখা যাচ্ছে। যে উত্তরে যেমন পার্বত্য অঞ্চলে দেখো এই মানে বরফ আবৃত পার্বত্য অঞ্চল কিছুটা, এবং এইভাবে, এবং এখানে ইন্ডেক্সে দেখো যে ওপরেরটা মানে সিকিম এবং এটা ওয়েস্ট বেঙ্গল, আর নিচের এই অংশটুকু বাংলাদেশের মধ্যে প্রশাসনিকভাবে মানে কোন অংশটা কোথায় সেটাও এখানে দেখানো হয়েছে। আর এখানে আমরা দেখছি যে অ্যাকচুয়াল রিভার সিস্টেমটা যে কত অসংখ্য জালকের মতো উপনদী, এবং সেই মানে যে জলধারাগুলো তাকে তিস্তাতে জলটা নিয়ে আসছে সেগুলো, এবং এখানে তিস্তা শিলিগুড়ির কাছে কেমন দেখতে সেটাকে দেখছো। তিস্তার উৎস জেমু হিমবাহ এবং সোলামু হ্রদ, এবং তার যেমন আমরা বললামই যে মোহনা আমরা দেখলামই একটু আগে অ্যানিমেশনে, যে বাংলাদেশে গিয়ে যমুনা অর্থাৎ ব্রহ্মপুত্রের সঙ্গে মিশছে এবং সেটা আলটিমেটলি গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তো দক্ষিণ বাহিনী এবং উত্তর বাহিনী কতগুলো গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে, রঙ্গিত এবং রাংপো, এবং অন্যান্য উপনদী হচ্ছে লিস, খিস, চেল, করলা, এই সমস্ত। এবং এই তিস্তার উপর লোয়ার তিস্তা নাম এরকম কতগুলো জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। আর ভারত বাংলাদেশের যে ওয়াটার ট্রিটি সেটা কিন্তু এই তিস্তার জলবন্টন চুক্তি বা সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সি হতে তোমরা দেখে থাকবে, শুনে থাকবে। তো এই হলো উত্তরবঙ্গের প্রধান নদী আমাদের তিস্তার মোটামুটি বর্ণনা। তাহলে এবার চলো আমরা পরবর্তী উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদীকে দেখে নিই। এই হলো জলঢাকা নদীকে কেমন দেখতে আগে সেটা দেখে নি। এবং জলঢাকা দেখো একইভাবে ওখানে হচ্ছে কত অসংখ্য নদী উপনদী মিলে
জল ঢাকার যে রিভার সিস্টেম সেটাকে তৈরি করেছে, অববাহিকাটাকে তৈরি করেছে। এবং এই হচ্ছে স্যাটেলাইট ইমেজারি। এবং একইভাবে এই জল ঢাকাও সিকিমের বিদ্যাং গিরিপথের কাছে, চেলেপ্পা গিরিপথের কাছে বিদ্যাং হ্রদ থেকে উৎপন্ন হয়ে একইভাবে বাংলাদেশের যমুনায় গিয়ে মিশেছে। এবং সিকিমে এর বহু নাম আছে, দিচুং, কোচবিহারের সিঙ্গিমারি এবং বাংলাদেশের ধরলা নামে এরও উপনদী অনেকগুলো আছে, যেমন ঋষি, বিরুখোলা, এই সমস্ত। এবং এও হচ্ছে দক্ষিণ বাহিনী নদী, আমরা ম্যাপে দেখতেই পাচ্ছি। দেখো এই চলে গেল তিস্তা। তো এই তিস্তা যদি দার্জিলিং এবং জলপাইগুড়ি দিয়ে যায়, তারপরেই আমরা পাচ্ছি যে এই জলঢাকাকে। তো এই জলঢাকা দেখো ঠিক এই আলিপুর দুয়ারের কাছ দিয়ে এবং এখান দিয়ে এসে এই যমুনাতে জয়েন করছে। নেক্সট আমরা দেখে নিই তোরসা নদী। এই তোরসার উৎপত্তি হচ্ছে ভুটানের চুম্বি উপত্যকা। ভুটান তিব্বত থেকে আবার এও একইভাবে দক্ষিণ বাহিনী হয়ে যমুনা নদীতে মিশেছে এবং ভুটানের নাম আমুচু। আর তোরসা নদীর তীরে কি রয়েছে, যে কোচবিহার শহর গড়ে উঠেছে। উপনদী যেমন কালজানি, গদাধর, হলং, এই সমস্ত হচ্ছে উপনদী। এবং দেখো যে তোরসা নদীকে কোচবিহারে কেমন দেখতে। তোরসার এতগুলো নাম আছে, মাচু, আমুচু, বিভিন্ন নামে ডাকা হয়। তোরসা আমরা দেখছি, দেখো এই যে তার গতিপথ চুম্বি উপত্যকা থেকে এইভাবে কোচবিহারের উপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে যমুনা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে তিস্তা, জলঢাকা, তোরসা আমাদের তিনটে নদীর কিন্তু আলোচনা হয়ে গেল। এবং তিনটেই দেখো প্রায় প্যারালাল একটা গতিপথ নিয়ে দক্ষিণ পূর্ব বাহিনী হয়ে যমুনার উপনদী বা ব্রহ্মপুত্রের উপনদী হিসেবে যমুনাতে গিয়ে পড়েছে, মিশেছে এবং বাংলাদেশে গিয়েছে। নেক্সট দেখে নি সংকোষ। দেখো এতক্ষণ তিস্তা, যমুনা, জলঢাকা, তিস্তা, তোরসা, জলঢাকা, এই তিনটে নদীর যে উপত্যকার যে আকৃতিটা দেখছিলাম, মানে অববাহিকার যে আকৃতি দেখছিলাম, সেই অববাহিকাগুলো কিন্তু বেশ যথেষ্ট কি ছিল, যে সরু ধরনের ছিল। অর্থাৎ খুব বেশি উপনদী মানে যা দেখলাম তার থেকেও কিন্তু এখানে অনেক বেশি। সেই অববাহিকার আকৃতিটা দেখে বুঝতে পারছো যে ফানেল শেপের মতো, অর্থাৎ প্রচুর পরিমাণে যেগুলো হচ্ছে, যেটাকে আমরা বলি ধারণ অববাহিকা। অর্থাৎ ধারণ অববাহিকার যদি এরকম ফানেল শেপের মতো আকৃতি হয়, তাহলে কি হয়, যে জল মূল নদীতে এনে ফেলছে এমন নদীর সংখ্যা প্রচুর, এমন জলধারার সংখ্যা প্রচুর। তো সেই কারণে এই সংকোষ, তার যে অববাহিকার আকৃতি আমরা দেখছি, সেটা কিন্তু একটু বিশেষ ধরনের। এবং সংকোষ নদীকে দেখছো, এটা হচ্ছে ভুটানে। সংকোষেরও উৎস হচ্ছে ভুটান হিমালয়ের পুনাখা পাহাড়ি অঞ্চল এবং আসামের ব্রহ্মপুত্রে মিশেছে। এবং সংকোষ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, দেখো এই যে তিস্তা, তোরসা, এগুলো আমরা দেখলাম, তাতে সংকোষ একেবারে বর্ডার, একেবারে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্ত দিয়ে যাচ্ছে, আসাম এবং পশ্চিমবঙ্গের সীমানা তৈরি করছে। অর্থাৎ যে ধারণ অববাহিকা, তার যে আকৃতি, সেটা কিন্তু আরো বেশি প্রশস্ত এবং আরো সুগঠিত যে রিভার সিস্টেম, অর্থাৎ একটার সঙ্গে একটা যুক্ত হয়ে হয়ে পরপর যে ক্রমান্বয়ে বাড়ে, পরবর্তী অর্থাৎ প্রধান নদী বা মূল নদীতে যে জলের সরবরাহটা বাড়ে, সেটার যে ঠিকমতো যে মানে প্রোগ্রেশনটা হওয়ার উচিত, সেটা একদম আমরা দেখতে পাচ্ছি মহানন্দাতে। তো এই মহানন্দা সেই জন্যই পশ্চিমবঙ্গের একটা বেশ বড়সড় পথ অতিক্রম করেছে। দেখো এই মহানন্দা দার্জিলিং এর পাগলাঝোড়া থেকে উৎপত্তি হচ্ছে এবং বিহারে, এরপরে চলে যাচ্ছে বিহারে, তারপরে আবার কিছুটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং শিলিগুড়িতে মানে শিলিগুড়ি শহরের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। মহানন্দার পাশে রয়েছে মালদা টাউন, ইংলিশ বাজার, অর্থাৎ শিলিগুড়ি পেরিয়ে মহানন্দা এই মালদাকে ক্রস করে আবার চলে যাচ্ছে বাংলাদেশে। উপনদী কি মেচি, বালাসন, পুনর্ভবা, কালিন্দী, এইগুলো। তো এই মহানন্দার যে গতিপথ, সেটা কিন্তু দেখো বাকিগুলোর থেকে আলাদা, অর্থাৎ একেবারে উপর থেকে পুরো প্রায় পশ্চিমবঙ্গের মাঝামাঝি পর্যন্ত, উত্তরবঙ্গ থেকে
প্রায় মাঝামাঝি পর্যন্ত বয়ে গেছে। এবং সে কারণেই মহানন্দা নদীকে আমরা আলাদাভাবে জানছি। এবং এখানে মহানন্দাকে দেখানো হচ্ছে, দেখো যে নদী, সেই নদীর অববাহিকা আমরা উপগ্রহ চিত্রে যেমন দেখছি, এবং সেখানে ইন্ডেক্সটাও করা রয়েছে যে কখন, কোথায়, কোন পর্যায়ে, কোন রাজ্যের মধ্যে দিয়ে বা কোন দেশের অংশের মধ্যে দিয়ে। এই ম্যাপটায় আমরা অ্যাট এ গ্ল্যান্স কি দেখছি, যে উত্তরবঙ্গের সমস্ত নদীগুলো, এতক্ষণ যে মানে মূল যে নদীগুলোর কথা আলোচনা করা হলো, সেই নদীগুলোর একটা সময়ের অন্তরে গতিপথ কিভাবে পরিবর্তন হয়েছে। এবং এখানে সময়ের অন্তর মানে কি দেখানো হচ্ছে, 1917 থেকে 2010, এবং তার যে বেস যে লাইনগুলো দেখানো হয়েছে, দেখো 1970 আর 2010, 1917 দেখানো হচ্ছে লাইট ব্লু কালারে, আর 2010 দেখানো হচ্ছে ডার্ক ব্লু কালারে। এবং এখানে যে প্রধান যে নদী তিস্তা, তিস্তাই সবচেয়ে বেশি প্রমিনেন্ট, সবচেয়ে বেশি হাইলাইটেড। কেন? কারণ তিস্তার গতিপথটাই বেশি করে চেঞ্জ হয়েছে, বারবার চেঞ্জ হয়। এ কারণেই তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। কারণ কি বলতো, যে এই যে উত্তরবঙ্গের নদীগুলো হিমালয়ের যে এই জায়গার, অর্থাৎ দার্জিলিং হিমালয় এবং তার আশেপাশের এই অংশের যে হিমালয়, তার যখন উত্থান চলছিল, সে সময় কিন্তু এই নদীগুলো তার আগে থেকেই সৃষ্টি হয়ে রয়েছে। এবং উত্থানের সঙ্গে সঙ্গে এই নদীগুলো কি করছিল, যে তার যে পূর্বেকার যে গতিপথ, অর্থাৎ অববাহিকার যে ঢাল, সেই ঢালকে কিন্তু ভূমি উত্থান সত্ত্বেও নদীগুলো সেই ঢালকে মেনটেন করছিল। তো যেই নদীগুলো এরকম ভাবে ভূমি উত্থানের সাথে সাথেও আগের গতিপথকে বজায় রাখতে পারে, এবং বজায় রাখার জন্য কি করতে হয়, যে ভীষণ রকম ক্ষয় করতে হয়। ক্ষয় করে কি হয়, যে উঁচু থেকে নিচের দিকের যে ভূমি ঢালটা আগে থেকে আছে সেটাকেই মেনটেন করতে পারে এরা। এই ধরনের নদীগুলোকে বলা হয় পূর্ববর্তী নদী। তো পূর্ববর্তী নদীগুলো স্বাভাবিকভাবে তাদের কি হয়, যে তাদের বেশি ভূমির ঢালে থাকে, তাদের জলের সরবরাহ অনেক থাকে, তারা পার্বত্য গতি মানে উচ্চ প্রবাহে থাকে। তো উত্তরবঙ্গের যতগুলো নদীর আমরা আলোচনা করলাম, সেগুলো সবই কিন্তু তাদের উচ্চ প্রবাহের মানে যা অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। এবং উচ্চ প্রবাহের সচরাচরই নদীর এরকম ভাবে কি হয়, যে গতিপথ পরিবর্তন মানে সবসময় হতে থাকে। এবং তিস্তা এর জন্য একেবারে মানে বলা যেতে পারে যে বিখ্যাত, এবং সে কারণেই তিস্তাকে উত্তরবঙ্গের ত্রাস বলা হয়। কারণ কি, যে ঠিক পাহাড় থেকে পাহাড়ের পরেই কিন্তু উত্তরবঙ্গে একেবারে প্রায় সমতল সমভূমির শুরু হচ্ছে, এবং যে জায়গাটাকে আমরা তরাই এবং ডুয়ার্স অঞ্চল বলি। তো এই তরাই ডুয়ার্সে এসে কি হয়, যে নদীগুলো একেবারে হঠাৎ করে যে ঢালের পরিবর্তন হয়, তো সমভূমিতে এসে প্রায় মানে প্রশস্ত হয়ে ছড়িয়ে পড়ে, এবং অনেকটা দূর পর্যন্ত যে এই যে জল অগভীরভাবে ছড়িয়ে পড়ে। সে কারণে হঠাৎ যদি উচ্চ প্রবাহের বন্যাটা মানে উচ্চ প্রবাহে যদি জলের পরিমাণটা বেড়ে যায় কোনো কারণে, তখন কিন্তু এই তরাই এবং ডুয়ার্সে এসে এই নদীগুলোর প্রতি বছরই বন্যার পরিস্থিতি তৈরি করে। উত্তরবঙ্গের নদীর আলোচনার পর আমরা এবার কি করব, যে পশ্চিমবঙ্গে যে প্রধান নদী সেই গঙ্গার কথা একটু জেনে নেওয়া যাক। গঙ্গা দেখো উত্তরপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, বিহারের শিবগঞ্জের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, এবং ফারাক্কা ব্যারেজের পর একটি শাখা ভাগীরথী হুগলি নামে দক্ষিণবঙ্গের দিকে বয়ে আসছে, এবং প্রধান যে অংশটা সেটা বাংলাদেশে পদ্মা নামে চলে যাচ্ছে। এবং দেখো এই ব্যারাকপুর হয়ে কলকাতার পাশ দিয়ে এসে ডায়মন্ড হারবার, হলদিয়া এবং এই বঙ্গোপসাগরে পড়ছে। তার সাথে সাথে এই রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা কিন্তু গঙ্গা হিসেবে খুব সামান্য অংশেই বয়ে গেছে, মোটে 20 কিলোমিটারের মতো প্রায়, মালদা দিয়ে। এবং তারপরে চলে যাচ্ছে মূল যে স্রোতটা, সেটা চলে যাচ্ছে বাংলাদেশে পদ্মা নাম নিয়ে। এবং বাকি অংশটা দেখো এখানে আমরা সহজে বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গের বলা হয় মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, কিন্তু আসলে হচ্ছে যে আরো প্রিসাইসলি বলা যায় যে মিঠিপুর হচ্ছে ভাগীরথীর কাট অফ পয়েন্ট, অর্থাৎ গঙ্গা থেকে সেপারেট হয়ে যাচ্ছে ভাগীরথী, এবং এই ধুলিয়ান থেকে মায়াপুর পর্যন্ত এর নাম হচ্ছে ভাগীরথী, আর মায়াপুর থেকে মানে একেবারে মোহনা পর্যন্ত বঙ্গোপসাগরে যে পড়ছে সেই অংশটার নাম হচ্ছে হুগলি। তাহলে ভাগীরথী হুগলি আমরা সাধারণত এইভাবেই বলি যে পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে ভাগীরথী হুগলি, ছোট হাইফেন দিয়ে লেখা হয়। তো এই কারণে লেখা হয় যে একটাই যে শাখা, গঙ্গার শাখা, তাকে তার
এই নবদ্বীপ পর্যন্ত মানে মায়াপুর পর্যন্ত হচ্ছে তাকে বলা হচ্ছে ভাগীরথী। তার কারণও আছে, তার কারণ হচ্ছে আমরা এখানে বুঝতে পারবো। দেখো, নন টাইডাল আর টাইডাল রেঞ্জ, অর্থাৎ যে একেবারে দক্ষিণ দিকটা তাকালে আমরা কি দেখছি, যে বঙ্গোপসাগর, এবং এই বঙ্গোপসাগর থেকে এই যে অংশটা কিছু দূর পর্যন্ত যে কোনো নদীর যে মোহনা থাকে, তো সেই মোহনা দিয়ে যে সমুদ্রের নোনা জল প্রবেশ করে, সেই নোনা জল আমাদের হুগলির ক্ষেত্রে বা ভাগীরথী হুগলির ক্ষেত্রে প্রায় নবদ্বীপ পর্যন্ত, এবং তার উপরে আর মানে যেতে দেখা যায় না। তো সে কারণে এই যেটুকু অংশ লবণাক্ত জল বা টাইড মানে জোয়ারের প্রভাবে আছে, তো সেই অংশটুকুকে হুগলি নামকরণ করা হচ্ছে, আর তার উপরে হচ্ছে উপরের অংশটা ভাগীরথী। এবং ভাগীরথী হুগলি নদীর যে কতগুলো বিশেষ ছবি, যেমন এই যে অংশটার কথা বলছিলাম, যে বদ্বীপ অঞ্চলটা যেখানে ভাগীরথী হুগলির মোহনা, এবং এখানে এই সাগর থেকে শুরু করে আশেপাশের ঘোড়ামারা, মৌসুনী, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমাদের এই আইকনিক হাওড়া ব্রিজ এবং কলকাতার আশেপাশের অংশটা উপর থেকে, অর্থাৎ আকাশ থেকে কেমন দেখায় এরিয়াল ভিউতে, মাঝখানে গঙ্গা নদী এঁকে বেঁকে চলেছে। তাহলে এই হলো আমাদের গঙ্গা, যার উৎস হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এবং তারপর মুর্শিদাবাদের ধুলিয়ানে, যেটা দেখলাম আমরা যে দুভাগে ভাগ হচ্ছে, এবং বাকি অংশটা হুগলি নামে একেবারে দক্ষিণবঙ্গে বয়ে গিয়ে উপরটুকু ভাগীরথী, তারপরে হুগলি নামে একেবারে দক্ষিণবঙ্গে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এই আমাদের যে প্রধান নদী, তার যে বেশিরভাগ অংশটা, অর্থাৎ গঙ্গা নামের যেটুকু অংশ, সেটুকু আমরা এই মালদা দিয়ে এখান থেকে এটুকুর মধ্যে, এই 20 কিলোমিটারের মধ্যে পেরিয়ে যেতে দেখছি, এবং অংশটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে আমরা পাচ্ছি। এখানে আমরা কি দেখছি, যে চেঞ্জিং কোর্স অফ ভাগীরথী 1970 to 2010, এবং এখানে এই নদীটার একেবারে প্রত্যেকটা স্টেজকে দেখানো হয়েছে, ধুলিয়ান থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত। তো এখানে একটা হচ্ছে স্যাটেলাইট ইমেজারি ল্যান্ডসার 2010, আর হচ্ছে ইউএস আর্মির, এবং একটা টোপোশিট 1917 টোপোশিট। এইগুলো হচ্ছে বেস ম্যাপ। তো এখানে আমরা যা দেখছি সেটাই আমরা পরে আরো বেশি বুঝতে পারবো, এনহান্স হবে এই দুটো ম্যাপের ক্ষেত্রে। এখানে দেখো ভাগীরথীর যে চেঞ্জিং কোর্স, এখানেও সেই ওইগুলো বেস লাইন 1917 একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা গ্রিন কালারে মানে ম্যাপ থেকে এক্সট্রাক্ট করা হয়েছে, যে গতিপথটাকে গ্রিন কালারে দেখানো হচ্ছে, এবং 1955 ইউএস আর্মির সার্ভে থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা পিঙ্ক কালারে দেখানো হচ্ছে, আর 2010 যে ব্লু কালারে দেখানো হচ্ছে। এবং এইটুকুর মধ্যে তোমরা ওপরেও বুঝতে পারছো যে এই গ্রিন, পিঙ্ক এবং ব্লু, তার মধ্যে অনেকখানি গ্যাপ রয়েছে। তাহলে গঙ্গা নদীরও, অর্থাৎ সেভাবে বললে ভাগীরথী হুগলি, তার গতিপথ কতবার কতভাবে বদলেছে। বিশেষ করে এই জায়গাটা, এখানে সুতি থেকে মুর্শিদাবাদ এই অংশটা দেখানো হচ্ছে, স্যাটেলাইট ইমেজারিতেও আমরা তাই দেখতে পাচ্ছি। এবং এখানে ওই যে অফটেক পয়েন্টটা, অর্থাৎ যেখানে গঙ্গা থেকে ভাগীরথী হুগলি বেরিয়ে আসছে, সেই জায়গাটাও দেখো ওই 1767 থেকে 2010 পর্যন্ত বিভিন্ন সময়ে দেখানো হয়েছে। এবং দেখো ওই ঠিক অফটেক পয়েন্টটা, অর্থাৎ এই যে ওপরে যে ব্লু মানে চওড়া যে ব্লু কালারটা, সেইটা হলো মূল গঙ্গা নদী, এবং তার থেকে ভাগীরথী হুগলি বেরিয়ে আসছে এইভাবে। তাহলে সেই যে এই যে গঙ্গা থেকে এবং এই ভাগীরথী হুগলি বেরিয়ে আসছে, এটাকে যদি প্রত্যেকটা ম্যাপে খেয়াল করা যায়, তাহলে দেখো যে কোনোটার সঙ্গে কোনোটার মিলই নেই, বিশাল পরিবর্তন। প্রত্যেকটা যদি বেস ইয়ার আমরা খেয়াল করি, তাহলে যে বিশাল পরিবর্তন, তার সঙ্গে কিন্তু একটা অন্য কথা যেটা তোমরা খুবই শুনে থাকবে, সেটা হচ্ছে গঙ্গার ভাঙন। মালদা মুর্শিদাবাদে গঙ্গার যে ভাঙন, সেটার কিন্তু সরাসরি সম্পর্ক আছে, যে কারণে এই জায়গাটায় গঙ্গার যে গতিপথ, অর্থাৎ ভাগীরথী হুগলির যে গতিপথ, সেটা এতটাই আনস্টেবল, তার যে গতির
যে নিয়ন্ত্রকগুলো বিভিন্ন সময়, অর্থাৎ জলের পরিমাণ, তার ভূমি ঢাল এবং সেগুলোকে ইন্টারফেয়ার করার মতো প্রচুর জিনিস, মানুষের ইন্টারফারেন্সও আছে। এবং এখানে আমরা জানি যে ফারাক্কা ব্যারেজ থেকে যে জল ডিস্ট্রিবিউট করা হয় দুটো শাখার মধ্যে, অর্থাৎ পদ্মা এবং ভাগীরথী হুগলির মধ্যে, সেটারও প্রচুর কমপ্লেক্স ইন্টারফারেন্স রয়েছে। তো সেই সমস্ত কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বাস্তবতাটা, অর্থাৎ যেটার কারণ কিনা আমরা আগেই দেখলাম আগের স্লাইডে, এবং এখানে আরো বিস্তারিত করে দেখানো হয়েছে। কি কারণ দেখো, রিভার ব্যাঙ্ক ইরোশন কন্টিনিউস wreak havoc in বেঙ্গলস মালদা অ্যান্ড মুর্শিদাবাদ। প্রত্যেক বছর এই যে ছবিটা, এটা কিন্তু আমাদের খুব পরিচিত ছবি, এবং সেই সময় মানে ওই জায়গায় যারা থাকো তাদের তো সবকিছুই ওটা মানে তাদের জীবন জীবিকা, তাদের আর্থসামাজিক পরিস্থিতি সবকিছুই বিপন্ন। এবং যারা আমরা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে থাকি, সরাসরি হয়তো ওই জায়গায় থাকি না, তাহলেও নদীর পাড় ভাঙন এর কিন্তু অভিজ্ঞতা, বা নদীর বন্যা থেকে শুরু করে নদীর পাশে পাশে যা কিছু ঘটতে পারে সেগুলোর কোনোটার না কোনোটার প্রভাবে কিন্তু সবাই মানে আছি বা আগামীতে থাকছি। এর সাথে সাথে আর কি, অর্থাৎ আমাদের প্রধান নদীর গঙ্গার সংক্রান্ত আর কি কি বাস্তবতা আমরা দেখছি। এন্টায়ার স্ট্রেচ অফ রিভার গঙ্গা in West Bengal unfit for bathing. Environmentalist body to Bengal to assess condition river Ganga's part flowing through কলকাতা, অর্থাৎ কলকাতার গঙ্গার যে জলের যে গুণাগুণ সেটা অ্যাসেস করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। আর ইন্ডিয়া বাংলাদেশ প্রিপেয়ার রিনিউ গঙ্গা ট্রিটি, যেটা বলা হলো যে এই ফারাক্কা ব্যারেজ থেকে যে কোন দেশ কতটা জল পাবে সেই নিয়ে যে একটা ক্রিটিক্যাল বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাওয়া হয়, বিভিন্ন সময় টাইম টু টাইম এটাকে করা হয়। তো এই যে ভাঙন, ওদিকে যে চিত্রটা, ওদিকে যে বাস্তবতাটা, অর্থাৎ যে ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি, তারই কারণ কিন্তু এখানে রয়েছে। যে ঠিক মালদাতেই ওই জায়গাতেই দেখো যে শিফটিংটা, অর্থাৎ 1922 এবং 1970 এই দুটো বেস ইয়ারের মধ্যে কতখানি গঙ্গার যে গতিপথ সেটার আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। কোনো নদী শুধু গঙ্গা বলে নয়, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সেই সুউচ্চ হিমালয় থেকে একেবারে বঙ্গোপসাগরের তরঙ্গ, এই যে বিরাট বিস্তীর্ণ আমাদের রাজ্য, সেই রাজ্যের উত্তরবঙ্গের নদীগুলোর এবং দক্ষিণবঙ্গের নদীগুলোর চরিত্র যতই অন্যরকম হোক না কেন, এবং সেগুলোর আশেপাশে থাকা মানুষজনের জীবনযাত্রার উপর যে নদীর সরাসরি প্রভাব, তাও তার মধ্যেও তফাৎ আছে, তার মধ্যেও পরিবর্তন আছে। কিন্তু তা সত্ত্বেও কোনো নদীর আশেপাশে, অর্থাৎ নদী কেন্দ্রিক যে আর্থসামাজিক পরিস্থিতি, সেটা কেমনভাবে বিবর্তিত হয়, কেমনভাবে চলে, তার ছোট্ট দুটো চিত্র এখানে দেখানো হচ্ছে। দেখো, নদী মানেই নদীর আশেপাশে উর্বর পলিমাটি, এবং আমাদের রাজ্যই এতটাই কৃষি উন্নত এবং কৃষিভিত্তিক অর্থনীতিও, সে কারণে তার যে মূল কারণ তাকে কতগুলো স্টেজ ওয়াইজ এখানে দেখানো হয়েছে। যে ফ্লাড রিসেশন ইন দ্য গঙ্গা রিভার, কিভাবে প্রতি বছর বন্যার যে পলি রিনিউ হয় পরে, এবং দেখো ওই যে এক বছর বন্যার পরে কি হচ্ছে, যে বন্যার জল নেমে যাওয়ার পরে এই ফ্লাড পেন তৈরি হচ্ছে, অর্থাৎ একেবারে প্লাবনভূমি তৈরি হচ্ছে, এবং এই প্লাবনভূমি যেটা কিনা একেবারে চাষের জন্য উপযুক্ত, উর্বর নবীন পলিমাটি পড়েছে, এবং তাকে তারপর হারভেস্টিং হচ্ছে, এবং তারপরে দেখো যে সেই ক্রপ মানে সেই ফসল তুলে নেওয়ার পর, কেটে নেওয়ার পরে এইভাবে ফাঁকা জমি পড়ে রয়েছে, এবং পরের বছর আবার বর্ষার বন্যাতে বা যে কোনো সময় অতিরিক্ত জলের মূলত বন্যাতে কি হচ্ছে, যে আবার পলিমাটি পড়ে উর্বরতা পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। এবং এইভাবেই সাইকেল অর্ডারে নদীর আশেপাশের যে কৃষি জমি সেগুলো এতটাই সুফল দেখা যায়। আর এখানে কি দেখছি, বিশেষ করে দক্ষিণবঙ্গের একেবারে মানে সুন্দরবনের আশেপাশের যে টাইডাল রিভারগুলো, সেগুলোর তার পাশাপাশি যাদের বাস, তারা তাদের দিনান্তের যে যাপন সেটা কিন্তু সম্পূর্ণ একেবারেই নদীর উপর সরাসরি
এতটাই জড়িত যে প্রত্যেক দিনের যে জীবনযাত্রা সংগ্রাম সেটা কিন্তু একেবারে নদীকেন্দ্রিক, এবং নদীকে ঘিরেই তার কতগুলো বাস্তব চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। যে এই নদীর অর্থাৎ উপকূলীয় অঞ্চলের যে লবণাক্ততা, তার সঙ্গে ঘূর্ণিঝড়, তার সঙ্গে নদীর যে সমুদ্রের ভাঙন এবং তার সঙ্গে সঙ্গে নদীর ভাঙন, এই সব কিছুকে একসঙ্গে ফেস করে কিভাবে মানুষ এই মানে এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে, প্রকৃতির সঙ্গে লড়াই করে যে রোজকার বাঁচার লড়াই, রোজকার টিকে থাকার যে সংগ্রাম, সেটা কিন্তু আরেকটা অন্য দিগন্ত খুলে দেয়। তাহলে একদিকে নদী কেন্দ্রিক যে সুবিধা, এবং আরেকদিকে নদী কেন্দ্রিক সভ্যতা চিরকাল চলে এসছে এবং চিরকাল চলবে, কারণ জল ছাড়া জীবন নেই। সুতরাং নদীর পাশে থাকতেও হবে, আবার নদীর সঙ্গে এভাবে মানিয়ে নিয়ে চলার যে জীবন সংগ্রাম, সেটাও কিন্তু চূড়ান্ত বাস্তব। তাহলে এই দুটো বিপরীতধর্মী যে চিত্র, তার যে পারসেপশন, সেখানেই আমরা আজকে এই আলোচনার প্রথম পর্ব শেষ করছি, এবং পরবর্তী পর্বে দক্ষিণবঙ্গের নদী এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য জলসম্পদের আলোচনাটা আমরা দেখে নেব।